প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাসিনার প্রত্যাবর্তন কূটনৈতিক না রাজনৈতিক, কোনভাবে হবে সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয় এবং পতনের দিনই আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের 2-4 জন সদস্য সহ তিনি ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এখনও ভারত সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমরা সে বিষয়ে কথা বলবো। আসলে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার যে প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সেটা কোন প্রক্রিয়া হতে পারে সেটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন রয়েছেন আমাদের সাথে রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব খায়রুল রহমান রয়েছেন আমাদের সাথে। দর্শক, একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য জোরালোভাবে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকবার পত্র দেওয়া হয়েছে এবং সে বিষয়ে কথাবার্তা হচ্ছিল, কিন্তু আমরা বিষয়টি শেষ পর্যন্ত যখন দেখলাম রাজনৈতিক বা কূটনৈতিকভাবে হবে না আদালতের মাধ্যমে হবে, সেটা নিয়ে একটা সিদ্ধান্ত ভারতের নানা রকম গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে। এই প্রত্যাপনের বিষয় নিয়ে যখন কথা চলছিল ঠিক সে সময় আমরা দেখেছি যে 5ই আগস্ট যখন সারা দেশব্যাপী দেশের মানুষ জুলাই অভ্যুত্থানে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিল স্বতঃস্ফূর্তভাবে, ঠিক সে সময় শেখ হাসিনাকে তারা ভারত সরকার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে সংবাদ সম্মেলনের যে আয়োজন, সেই আয়োজনের মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যে একটা আঘাত করেছে সেটি নিয়ে কিন্তু সরকারও একটা বিব্রত অবস্থা রয়েছে, তাদের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। আমি মিস্টার আব্দুল বাতেন, কর্নেল আব্দুল বাতেন, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি ভারতে অবস্থান করছেন এবং একই সাথে তিনি আসলে কোন স্ট্যাটাসে আছেন, কীভাবে আছেন সেটি কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়। বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। একটা প্রশ্নে কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল, যারা গণতান্ত্রিক দল, আমরা বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, সকলে কিন্তু একমত জুলাই অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ চালিয়েছে সে হত্যাযজ্ঞের প্রধান যিনি ভূমিকা রাখেছেন শেখ হাসিনার বিচার চায়। এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য ঢাকা দিল্লির মধ্যে বর্তমান যে অবস্থা বিরাজ করছে তাকে ফিরিয়ে আনা, সেটি কি কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, না সেখানকার বলা হচ্ছে আদালতের মাধ্যমে তার সমাধান হবে? আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দকে। শেখ হাসিনার যে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এই বিষয়টি আপনি যেমন বললেন যে সব রাজনৈতিক দল একমত। শুধু রাজনৈতিক দল নয়, এটি দেশের সাধারণ মানুষের, 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা। বিগত জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার মাধ্যমে বা তার সরকারের মাধ্যমে সরাসরি তার নির্দেশে, তার নেতৃত্বে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেটার বিচারের দাবিটা হচ্ছে একটি 1 নম্বর দাবি, প্রধানতম দাবি। অন্যান্য বিভিন্ন প্রসঙ্গ ছিল, কিন্তু এটি হচ্ছে প্রধানতম দাবি। কাজেই সরকারের পক্ষে এই দাবি উপেক্ষা করার কোনো সুযোগ নাই। সেই দৃষ্টিকোণ থেকে সরকার চেষ্টা চালাচ্ছে বলে আমরা মনে করি। এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ভারতের জন্য অত্যন্ত একটি সংবেদনশীল বিষয়। কারণ আমরা সকলেই জানি শেখ হাসিনা হচ্ছে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র। দীর্ঘদিনের শুধু রাজনৈতিক মিত্র নয়, শেখ হাসিনা ভারতের স্ট্র্যাটেজিক অংশীদারও বলা যায়। কেননা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অতীতে তার শাসন আমলে তিনি বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে উপেক্ষা করে ভারতের নিরাপত্তার বিষয়টাকে কোনো কোনো ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে যদি আমরা ফেনী নদীর উপরে ব্রিজ নির্মাণের বিষয়টি মনে করি, এখানে ব্রিজ না থাকাটা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তার জন্য প্রয়োজন ছিল, কিন্তু এটা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আপত্তি করা সত্ত্বেও সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার যে নিরাপত্তা, সেটা সেই পয়েন্ট অফ ভিউতে আপত্তি ছিল, তা সত্ত্বেও তিনি সেটা করার সুযোগ করে দিয়েছিলেন। তো কাজেই আমরা বলতে পারি তিনি রাজনৈতিক পার্টনার এবং পাশাপাশি স্ট্র্যাটেজিক পার্টনার। ভারত চাবে যাতে শেখ হাসিনা পাঠাতে না হয় বা সে সরাসরি বিচারের সম্মুখীন হতে না হয়, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদি রাজনৈতিক বিবেচনায় না হয় তাহলে সেই আসামিকে ফেরত
পাঠানোর বাধ্যবাধকতা আছে। হুম হুম এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে মানবতা বিরোধী আইনে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, ভারতের আদালত সেটাকে কিভাবে দেখবে? আচ্ছা, আমাদের দেশে এর পূর্বেও মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, সেগুলোর সাক্ষী প্রমাণ কিভাবে হয়েছে, কিভাবে বিচার হয়েছে, এটা বহির্বিশ্ব জানে। কিন্তু জুলাই 24-এর যে মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু গোটা বিশ্ব জানে। এটা একদম খুবই নিকট অতীতের ঘটনা। সমস্ত দেশি বিদেশি মিডিয়ায় এগুলোর ছবি আছে। এখানে বাংলাদেশের পক্ষ থেকে যে সাক্ষ্য প্রমাণ আছে, তাছাড়াও অতিরিক্ত একটি বিষয় আছে, এটাকে উপেক্ষা করার উপায় ভারতের নাই বলে আমি মনে করি, বা উপেক্ষা করা সম্ভব হবে না। সেটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে প্রায় 1400 মানুষ হত্যা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এবং এখানে সবচেয়ে এই প্রতিবেদনের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে, এই প্রতিবেদনে যে মানুষগুলো হত্যা হয়েছে তার 78% অর্থাৎ শতকরা 78 জনের মৃত্যু হয়েছে আগ্নেয়াস্ত্রের গুলিতে, এবং এই অস্ত্রগুলো ব্যবহার করেছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সেটা সরাসরি সরকার প্রধানের নির্দেশে, তার অনেক প্রমাণ আছে। এইটা কিন্তু বাংলাদেশের শুধু প্রতিবেদন না, এটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন। এটাকে আবার এটাকে উপেক্ষা করার উপায় থাকবে না। কাজেই সেক্ষেত্রেও ভারতীয় আইনের দৃষ্টিতে আমার বিশ্বাস শেখ হাসিনা অপরাধী হিসেবেই বিবেচিত হবে, এবং ভারত যতই চেষ্টা করুক, ভারতের হয়তো অনেক বিবেচনা থাকবে তাকে কূটকৌশল করে রক্ষা করার জন্য, কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত ভারত রক্ষা করতে পারবে না। কারণ পাশাপাশি ভারতকে শুধু শেখ হাসিনার বিষয় চিন্তা করলে হবে না, ভারতের জন্য আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী হিসাবে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। ভারত চেষ্টা করছে যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য। সুসম্পর্ক বজায় রেখে শেখ হাসিনাকে ভারতে রেখে দেওয়া, আমার ধারণা এটা খুবই মানে সম্ভবপর ভারতের পক্ষে নাও হতে পারে। কাজে বিষয়টা খুবই সংবেদনশীল। ভারত হয়তো সেভাবেই চেষ্টা করছে, আমাদেরকেও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনাকে ভারত এক পর্যায়ে ফেরত দিতে বাধ্য হবে। স্যার, একটা প্রসঙ্গে আসি, যেহেতু আপনি সেনাবাহিনীতে কাজ করেছেন, আমরা গত কিছুদিন আগে দেখেছি বাংলাদেশ পুলিশের একজন সাবেক কর্মকর্তা, সাংবাদিক খায়রুল আনোয়ার, আপনি দেখেছেন কিনা, তিনি একটা অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 3 তারিখে যে পুলিশ ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়ি থেকে আরম্ভ করে উত্তরায়, তারা সেখানে যারা ঢাকা শহরমুখী হবার চেষ্টা করছে তাদেরকে 4 এবং 5 তারিখে প্রতিহত করবার জন্য তারা সেনাবাহিনীর সাথে কথা বলেছিল। তিনি বললেন, আমি ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলাম, সেনাবাহিনী বলল না, আমরা এই প্রান্তে র্যাব দেখবো, এই প্রান্তে সেনাবাহিনী দেখবে। শেষ পর্যন্ত ওনার বক্তব্য হচ্ছে যে সেনাবাহিনীর কারণে পুলিশ নামতে পারেনি, এবং সেখানে সেনাবাহিনী এই অবস্থাটাকে তারা পরবর্তীতে দেখা গেছে যে যারা অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা তারা ঢাকা পড়েছে। এটা হচ্ছে পুলিশের একজন বেশ গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা, তিনি দেশে নাই, দেশের বাইরে অবস্থান করছে, সেখান থেকে সাক্ষাৎকার দিয়েছেন। তো আপনি যেহেতু সেনাবাহিনীতে কাজ করছেন, আমরা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদেরও কিন্তু বলিষ্ঠ ভূমিকা দেখেছি, আপনাদের বলিষ্ঠ ভূমিকা দেখেছি। আপনি হয়তো নির্বাচন করবেন তখন হয়তো ভাবানো নেই, তখন আপনি একজন সাধারণ জনগণ হিসেবে সেখানে নেমেছেন। আপনি এই জুলাই অভ্যুত্থানের সেনাবাহিনীর ভূমিকাকে আপনি কীভাবে দেখেন? আচ্ছা, উনি এই মনিরুল হক এই সাক্ষাৎকারটা দিয়েছেন আমাদের দেশেরই একজন সাংবাদিক, মাসুদা ভাট্টি নাম সম্ভবত, যিনি একটা বিশেষ কারণে আমাদের সবার কাছে তার নামটা জানা আছে। অত্যন্ত সম্মানী মানুষকে হেনস্থা করা, এবং যাই হোক, এটা তো আমরা তার অবস্থাটা জানি, এবং আমরা এর জন্য সবাই দুঃখ প্রকাশ করি। তো এখানে এই যে মনিরুল হক যে ভদ্রলোক, সে তো ঠান্ডা মাথার একজন কিলার। হ্যাঁ, মনিরুল হক না মনিরুল ইসলাম, যাই হোক,
তো তার ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করেছে তার ওই সাক্ষাৎকারটা নিয়ে। এখন সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনী তো শপথবদ্ধ হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সংবিধানে যে বাধ্যবাধকতা আছে সশস্ত্র বাহিনীর, সরকার যতক্ষণ পর্যন্ত লফুল কমান্ড করবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী সেটা মানতে বাধ্য। আচ্ছা। কিন্তু কমান্ড যদি আনলফুল হয়, বা আরও একটু সাধারণ মানুষের বোঝার জন্য বলি যে সেনাবাহিনী দেশের মানুষের অর্থে, সেনাবাহিনী কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যে প্রশিক্ষণ, তাদের অস্ত্রপাতি, তাদের ইউনিফর্ম, তাদের খাবার দাবার, চিকিৎসা যে বিশেষভাবে দেওয়া হয়, এটা কী জন্য? তারা দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব রক্ষা করবে, দেশের মানুষের উপরে গুলি চালানোর জন্য নয়। তো সেনাবাহিনী সরকারের সিদ্ধান্তে প্রতি একটা সময় পর্যন্ত অনুগত ছিল, কিন্তু 3 তারিখে এই বলা চলে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে এই 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 টিকবে না, এই সরকার টিকবে না। কেন? 3 তারিখে একটা দরবার ছিল, আপনারা হয়তো দরবার শব্দের সঙ্গে বাইনাও অনেকে পরিচিত নয়, জি অনেকে পরিচিত নয়, আবার অনেকেই পরিচিত হয়ে গেছেন আর কি। এখন পরিচিত দরবার হচ্ছে এটা উর্দু শব্দ সম্ভবত, সেখান থেকে ট্রেডিশনালি এটা চলে আসছে। সাধারণ সৈনিকদেরকে নিয়ে বসা হয়, সাধারণ অফিসারদেরকে নিয়ে বসা হয়, সাধারণ সভা মনে করেন, সেনাবাহিনীর অফিসারদের সাধারণ সভা আমরা দরবার বলি। এবং এটা গোটা দেশ কানেক্টেড ছিল অনলাইনে। সেখানে যেহেতু সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড বিলো, মেজর, ক্যাপ্টেন, এরা হলো মাঠ পর্যায়ের সেনাবাহিনীর প্রধান, তাদের মতামত জানতে চেয়েছিলেন যারা মাঠ পর্যায়ে আছে। তো সেখানে একজন অফিসার শুরুতেই কোরআনের একটা আয়াত পাঠ করে বলেছিলেন যে আমরা জালেমের সহযোগী হবে না। অনেক কথাবার্তার কোনো এক পর্যায়ে 3 তারিখে, হ্যাঁ 3 তারিখেই। আচ্ছা। তো এটা, এবং অধিকাংশ যারা কথা বলেছে তাদের প্রায় সকলেই বলেছে যে আমরা মানে জালিমের সহযোগী হব না, আমরা জালিমের সহযোগী হব না, আমরা কনস্টিটিউশনালি আমরা এটা বাউন্ড না, নট বাউন্ড টু ডু ইট আইনের দৃষ্টিতে। এই দিনেই যদিও সিনিয়রদের মতামত ভিন্ন ছিল, সিনিয়ররা কথা বলতে চেয়েছিলেন, আমরা যতটুকু জানি, অনেকেই জানে বাই নাও যে সিনিয়রদের কথা বলার ওইভাবে, তাদের সঙ্গে সেনাবাহিনীর প্রধান সম্ভবত আলাদা কথা বলেছিলেন তাদের মতামত জানার জন্য। তো ওই দিনই সিদ্ধান্ত হয়েছিল যে আর সরাসরি গুলি করা হবে না। কিন্তু উনি যেটা দায়িত্ব বন্টনের কথা বলেছেন সেটা ঠিক আছে, দায়িত্ব বন্টন তো করতেই হবে। ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি তো আলটিমেটলি রক্ষা করতে হবে, এটা শুধু শেখ হাসিনা না, সরকারের অস্তিত্ব থাকতে হবে। তারপরে ওই যে গণভবন বলি আর বঙ্গভবন বলি, এগুলি তো কোনো ব্যক্তির সম্পদ না, এটা তো রাষ্ট্রের সম্পদ। এটা একটা সিম্বল অফ মানে কী বলো, সরকারের একটা সিম্বল, যে গণভবন বলেন, বঙ্গভবন বলেন, এখানে সরকার প্রধান থাকে বা রাষ্ট্রপ্রধান থাকেন, সেটাকে রক্ষা করা, প্রোটেকশন দেওয়া সরকারের দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসাবে তারা দায়িত্ব নিয়েছে এবং সেই দায়িত্ব তারা পালন করেছে। সেই দায়িত্ব পালন করতে যে তারা আর সাধারণ মানুষের প্রতি সরাসরি গুলি করে নাই। এটা সূচনা হয়েছে উত্তরার দিক থেকে, যে কারণে উত্তরায় ক্ষয়ক্ষতি কম হয়েছে, ওরা চলে আসছে। বাট ক্ষয়ক্ষতি তো যাত্রাবাড়িতে সম্ভবত পুলিশের উপরে দায়িত্ব ছিল, পুলিশ, হ্যাঁ যাত্রাবাড়িতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসা ছাত্ররা, এবং তাদের খুবই সাহসী এবং বীরত্বব্যঞ্জক ভূমিকা ছিল। এবং সে মাদ্রাসাগুলো আবার অধিকাংশই কমি মাদ্রাসা, ওই এলাকায় অনেকগুলো কমি মাদ্রাসা আছে। নিশ্চয়ই আমরা আবার আসবার চেষ্টা করবো। এবং আমরা, হ্যাঁ মিস্টার খারুন, আমরা সেনাবাহিনীর যে বীরত্বের গাথা সেটি কিন্তু আমরা কথা বলছিলাম, আমরা মিস্টার ওয়াকারের কথা সবাই বলবার চেষ্টা করে, যোগ্য নেতৃত্বের কথা। আজকে একটা বিষয় কর্নেল বাতিন স্যারের কাছে বুঝলাম, সেটি হচ্ছে যে বলল যে কনস্টিটিউশনের বাউন্ড না, যদি কোনো রকমভাবে দেশের বিরোধী, দেশের মানুষের বিরোধী কোনো রকম কমেন্ট আসে, এবং সেটি কিন্তু সেনাবাহিনী তখন 3 তারিখ থেকে আর প্রতিপালন করতে বাধ্যকতা তারা দেখায়নি। এবং এই কারণের জন্যই যিনি পুলিশের কর্মকর্তা বিদেশে বসে একটা ইন্টারভিউ দিয়েছেন, যদি পুলিশের কাছে ন্যস্ত থাকতো তাহলে
তারা হয়তো প্রতিহত করবার চেষ্টা করতো, সেটি তিনি অভিযোগ করেছেন। আমরা যে আলোচনাটি করেছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে, এবং সে প্রত্যাবর্তনে মিশ্র প্রতিক্রিয়া, আমরা কূটনৈতিকভাবে বলছি, রাজনৈতিকভাবে বলছি, কিন্তু বলা হচ্ছে যে ভারতের আদালতের একটা প্রশ্ন এখানে এসছে। যতটুকু সম্ভব ভারত থেকে কিন্তু এরকম আফ্রিকার একজন নাগরিকও কিন্তু আদালতের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছিল। তো সেই অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা, আইনের মুখোমুখি করা, দণ্ডিত হিসাবে বিচার করার ব্যবস্থা গ্রহণ করা, সে অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন? এই বিষয়ে সরাসরি বলার আগে একটু ভূমিকা করতে হয়। সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার আমলে আপনি 2009 সাল থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত আপনার 3 টার্মে 3 মেয়াদে উনি করেছেন। সেখানে পুরোটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারতমুখী, একতরফাভাবে। এবং বিভিন্ন সময় আপনি দেখেছেন সে বক্তব্যে সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রীদের বক্তব্যে দেখা গেছে যে বাংলাদেশের প্রাপ্তিযোগ ঘটেনি, কিন্তু ভারত কিন্তু একের পর এক তাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু তারা আদায় করে নিয়ে গেছে। আপনার বাণিজ্যের ক্ষেত্রে যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ হয়নি, ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট এগুলো হয়েছে, কিন্তু সীমান্ত হত্যা কিন্তু বন্ধ হয়নি। তিস্তার পানি বন্টন এত হয়েছে, উনি যে 15-16 বছর ছিলেন সে বিষয়ে কিন্তু কোনো সুরাহা হয়নি। তো এই যে বিষয়গুলো, আর সবচেয়ে বড় যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ওই সময় বাংলাদেশের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে, যেটা কোনোভাবে পারে একটা স্বাধীন দেশের নির্বাচনী ব্যবস্থায়। আপনার মনে আছে নিশ্চয়ই যে সুজাতা সিং যে পররাষ্ট্র মন্ত্রী, তাকে পাঠানো হয়েছিল, এরশাদ ওই সময় নির্বাচনে যেতে রাজি হচ্ছিলেন না, তাকে চাপ দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছিল। তারপরে এরশাদ যেতে রাজি হয়নি, পরে যাক সেটা ডিজিটিএফের মাধ্যমে তাকে নির্বাচনে বাধ্য করা হয়। তো এইটা তো ভাবা যায় না যে একটা দেশের নির্বাচনী ব্যবস্থার ভিতরে বাইরের থেকে সে সরাসরি হস্তক্ষেপ করা, এটা গেল। তারপর আমাকে ওই ইয়ের কথা বলতে হবে, বিভিন্ন নির্বাচনে কীভাবে ভারত প্রভাবিত করার চেষ্টা করছে। এবং এখানে আপনি দেখবেন যে ওই সময় যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, উনিও বলেছেন যে আমেরিকা আছে তো ভারত আছে, ভারত আছে তো আমরা আছি। শেখ হাসিনা বলেছে আমাদের কাছ থেকে ভারত যত পেয়েছে এর আগে কখনোই আমাদের অন্য কারোর কাছ থেকে কোনো সরকার কাছ থেকে পায়নি। তখন তো পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন যে আমাদের সাথে সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তা কোন পর্যায়ে সম্পর্কগুলো গিয়েছিল? এখন এই পরিস্থিতিতে এখন শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা, এখন সম্পর্ক কিন্তু ভারত মাঝখানে যেটা হয়েছিল একটা উদ্যোগ তারা নিয়েছিল যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আর কি বিভিন্নভাবে, এবং সেটা তারা কিছুটা দেখিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছিলেন শোক বার্তা নিয়ে। তারপরে প্রধানমন্ত্রী শপথের দিন, সেদিন আপনার তাদের যে স্পিকার ওম বিড়লা তাকে পাঠিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছু কিছু বিষয় যে বিষয়গুলোকে জটিল পরিস্থিতি তৈরি করে। বিশেষ করে বাংলাদেশের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে হত্যাযোগ্য করা হয়েছে এখানে, যে নজিরবিহীন হত্যাকাণ্ড, এরকম হত্যাকাণ্ড তো হয়নি এর আগে দেশে। সেখানে সে মামলার দণ্ডিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফেরত দেওয়া হচ্ছে না। এবং অন্তর্বর্তী সরকার সঙ্গে সাজা হয়ে গেল তারপর থেকে ভারতের যে মিডিয়া বলেন বিভিন্নভাবে কিন্তু এখানে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হয়েছে, এবং সেখানে গদি মিডিয়া ব্যাপকভাবে অংশ নিয়েছে। এবং শেখ হাসিনা বিভিন্ন সময় অডিও বার্তা দিয়ে এখানে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছে। ওই সময় উনি বলেছেন যে আমি কিন্তু ঢুকে পড়বো, বর্ডার দিয়ে ঢুকে পড়বো, তোমরা প্রস্তুত হও, এই ধরনের সম্পর্ক, যার জন্য প্রফেসর ইউনূসের সরকারের সময় সম্পর্ক বেশ অবনতির দিকে চলে যায় আর কি। তো এই সরকার, নির্বাচিত সরকার আসার পরে সম্পর্ক স্বাভাবিক হবে সেটাই সব ধারণা করেছিল। কিন্তু এই সম্পর্কটা আমি মনে করি যে 5 তারিখে শেখ হাসিনা মিট দ্য প্রেস, ওইখানে যে দিল্লিতে যে বিদেশি সাংবাদিকদের যে অ্যাসোসিয়েশন সেটা আয়োজন করেছিল, এই দিনটা বেছে নেওয়ার পিছনে একটা রাজনীতি আছে, অবশ্যই আছে। কারণ 5 তারিখটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য খুবই স্পর্শকাতর একটা দিন। হ্যাঁ, প্রায় 1400 মানুষকে হত্যা করা হয়েছে, অনেকে চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে। সেই পরিস্থিতিতে ওনার পতন হয়েছে, এবং ওই দিনটাকে উনি বেছে নিলেন, আগে পরে না, কিন্তু ঠিক ওই দিনটাকে। এখন ভারত পরে অবশ্য বলছে যে এই বক্তব্যকে আমরা অনুমোদন করি না, কিন্তু তাই সে কীভাবে করলো, তাই না? সে তো এখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেখানে প্রায় 1 ঘন্টা 1.25 ঘন্টা ধরে একটা প্রেসকে সে মিট করলো, সেখানে ভারতের কোনো ইয়ে ছিল না। এবং ভারত এক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। হ্যাঁ, এখানে আমরা দেখব আইনগত দিক কী আছে, প্রত্যাবর্তন পড়ছে, সব খতিয়ে দেখতে হবে ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে আর কি। তো এখন শেখ হাসিনা এবং এই আরেকটা আছে বিষয়, সেটা হচ্ছে যে ওসমান হাদি ইনকলাব মঞ্চের যে আহ্বায়ক নিহত হয়েছে, তারও আসামি এখানে আছে, তাকেও এখন পর্যন্ত কিন্তু
ফেরত দেওয়া না, হয়নি। সেটা তারা বলে নিজেরাই তো বলেছে যে ওসমান হাদির আসামিরা তাদের কাছে আছে। হ্যাঁ আছে, তো সেখানে এখন পর্যন্ত তাকেও দেন, তো সেই ক্ষেত্রে তাদের তো একটা জিনিস দেখাতে হবে যে yes, আমরা একটা প্রসেস শুরু করেছি। হ্যাঁ, তো সেটা তো সেটা করে না। এখন হাসিনা বুঝলাম তাদের জন্য এক ধরনের কি বলবো তুরুপের তাস বা যাই হোক বাংলাদেশের দর কষাকষি করার জন্য, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বলেছিলেন যে ভারত তাকে কার্ড হিসেবে ব্যবহার করতে চায়। সেটা যদি হয়, কিন্তু এই ক্ষেত্রে তো আপনি একটা সে দেখাতে পারতো যে তাকে বাংলাদেশে হস্তান্তর করে তাদের যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের যে একটা আগ্রহ, প্রবল আগ্রহ, তার একটা প্রমাণ তারা রাখতে পারত, রাখে নাই সেটা। আর এখন আদালতে দিয়ে যাওয়ার ব্যাপারে যেটা হলো বাতেন ভাই যেটা বললেন, সেক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করি। আইনগতভাবে যাই থাকুক, আদালতে কোনো বিষয় গেলে হয় কি, এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় চলে যায়। এটা অনেক কিছু আমার মনে হয় শুনানি হবে, বিভিন্ন রকম সময় নেবে, আদালত বসবে, বিরতি থাকবে, মানে ডেট ফালানো হবে, বিভিন্নভাবে এটা হবে। আজ আমার মনে হয় এটা অনেক একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেছে আর কি। এই ক্ষেত্রে আপনার যে বিষয় আজকের কূটনীতিক না রাজনৈতিক, আমার কাছে ভারত এটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে। সোজা সরলভাবে প্রত্যাবর্তন বিষয়ে সরাসরি স্পষ্টভাবে এখনও কিছু তারা বলেনি। এখন যে খবরটা সরকারি ভাষ্য না অবশ্য, এটা হচ্ছে একটি পত্রিকার খবর যে এটা আদালতের দিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো আদালতে নিয়ে যাওয়ার জন্য এখন তো 24-এর 5ই আগস্ট চলে গেছে, সে কনভিক্টেড হয়েছে, দীর্ঘ সময় এই সরকারের 6 মাস হয়ে গেল। বর্তমান সরকারও তো কোনো প্রতিশ্রুতি পায়নি যে হ্যাঁ তাকে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা বিষয়কে খতিয়ে দেখা হচ্ছে। এই খতিয়ে দেখা বস্তুটা যাচ্ছে এখন আদালতের বিষয়। এখন বলবো যে আদালতের বিষয়, এখন এক্ষেত্রে সরকার তো কিছু করার নেই। তো আমার মনে হয় বিষয়টা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, সহসা এই বিষয়ে কোনো অগ্রগতি হবে বলে মনে করি না। কল্যাণ বাদল স্যার, একটা বিষয় আসে, শেখ হাসিনা কিন্তু ওখানে বসেই তিনি বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। কিন্তু এই বিচার এমন একটা বিচার প্রক্রিয়া হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের যে বিচারগুলো হয়েছে, সব বিচারগুলোই প্রায় হয়েছে যে টেলিভিশনে একটা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সবার সামনে ওপেন যে বিচারটা হয়েছে। আপনি বলেছেন এবং আমরা প্রত্যেকেই জানি যে জাতিসংঘের মতো একটা সংস্থা এখানে তদন্ত করে তারা 1400 মানুষ হত্যার কথা বলেছে, তারা আহত হওয়ার কথা বলেছে, কিন্তু শেখ হাসিনা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আসলে কি বলবার চেষ্টা করছেন? না, উনি তো আত্মরক্ষার জন্য কথা বলবেই আর কি। আচ্ছা, সেটা বলতেই পারে। তিনি হয়তো এটা একটা কৌশলের আশ্রয় নিয়েছে, কৌশল হিসেবে। বাট ভারতের কাছে মানে মূল প্রসঙ্গ তো ভারত যদি তাকে ফেরত দিতে চায়, শেখ হাসিনার ইচ্ছা অনিচ্ছা তো এখানে কোনো বিষয় হওয়ার কথা নয়। এবং ভারতের যে প্রসঙ্গটা খাল ভাই বললেন যে যদিও বিচার বিভাগের উপর নির্ভর করছে, এই বিষয়টা সরকারের বক্তব্য নয়, পত্রপত্রিকার বক্তব্য। তো আমরা ভারত সরকারের প্রবণতা দেখে মনে হয় হয়তো ওদিকে নিয়ে যেতে পারে, ওদিকে নিলে সময় ক্ষেপণ করা যাবে। ভারত যে জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে বা তাদের সেই দিকে সমর্থন ছিল, সেটা তো সর্বজনবিদিত। এবং শেখ হাসিনার এই দেশ থেকে চলে যাওয়া, এটাও তো তাদের যাই বলা হোক না কেন তাদের মাধ্যমেই হয়েছে, তাদের মতামতের ভিত্তিতেই হয়েছে, তাদের পরামর্শের ভিত্তিতেই হয়েছে। তো এখন শেখ হাসিনা কৌশলের আশ্রয় নিতে পারে। ভারতও এখানে যদিও বিষয়টা কূটনৈতিক, কিন্তু ভারতের জন্য বিষয়টা কৌশলগতও বটে। কারণ কূটনীতি কৌশল দুটার খেলা চলবে। ভারত হয়তো কূটনৈতিকভাবে আমাদেরকে বলার চেষ্টা করবে, যেমন বলেছে যে আমরা তার এটা সমর্থন করি না বললে হয় ভারতের মতো একটা রাষ্ট্র সেখানে এরকম একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি সংবাদ সম্মেলন করবে, এটা তো একটা প্ল্যাটফর্ম ইউজ করেই করতে হয়েছে। সেই প্ল্যাটফর্মের সুবিধাটা কে দিল? সরকারের যদি ট্যাসিট অ্যাপ্রুভাল না থাকে তাহলে এটা সম্ভব? কখনই সম্ভব নয়। একজন ব্যক্তির পক্ষে একটা টেলিফোন দিয়ে অন্যের সঙ্গে কথা বলা সম্ভব নয় যদি সরকার না চায়। কাজেই এটা কোনো গ্রহণযোগ্য উত্তর নয়। আমরা সমর্থন করি না, এরকম গ্রহণযোগ্য উত্তর নয় বলে মনে হয়। এটা গ্রহণযোগ্য। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনার মনে আছে নিশ্চয়ই যে বেগম খালেদা যখন বিচার হলো তখন তার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী ওনার পক্ষে করার জন্য বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু তখন তাকে ভিসা দেওয়া হয়নি। কিন্তু ওই আইনজীবী তার ভিসা ছিল, সে ইন্ডিয়াতে গিয়েছিল, দিল্লিতে, প্রেস কনফারেন্স যেখানে যেটা হবে প্রেস কনফারেন্স করার জন্য।
কিন্তু তাকে প্রেস কনফারেন্স করার কিন্তু অনুমতি দেওয়া হয় সেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যেখানে কোনো হত্যার দায়ে অভিযুক্ত তাকে মিট দ্য প্রেস, হ্যাঁ, বিশাল জনকীর্ণ এখানে যত ভারতীয় বিদেশে আছে সাংবাদিক আছে তাদেরকে মিট দ্য প্রেস করতে। তো এই যে ভারতের যে এই যে দ্বৈত নীতি, এটা তো একটা মানে ভাবার বিষয় আছে যে বিষয়টাকে সহজভাবে যত সহজ বলা হচ্ছে যে প্রত্যার্পণ, আমার মনে হয় এই সমস্ত মিলে তো মনে হয় যে না এতটা সহজ হবে বলে আমার কাছে মনে হয় না আর কি। দর্শক, আমরা ইসমানী মির্জা বসুবারতে একটা বিরতি নিতে চাই। আমি একটা প্রশ্ন তুলে রাখতে চাই আজকে প্রসিকিউটর কর্নেল আব্দুল বাতেন স্যার, আপনার কাছে প্রশ্ন তুলে রাখতে চাই। প্রসিকিউটর অ্যাডভোকেট তামিম একটা কথা বলেছেন, আমি টেলিভিশন খবরে দেখেছি। তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং এই বিচারে যারা অভিযুক্ত তারা কিন্তু আইনের কাছে একটা মার্সি পিটিশন দেওয়ার চেষ্টা করে। সেটা হচ্ছে যেরকম যে আমি ব্যাপারটা জানতাম না, যে কারণের জন্য আমাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, আমাকে যে কারাদণ্ড দেওয়া হয়েছে, আমি নতুনভাবে আমার সেটা চাই, এরকম একটা কথা বলেছেন। কিন্তু তিনি বলবার চেষ্টা করেছেন শেখ হাসিনা নিজে জানেন সে বিচারকে অপোজ করছেন, সে বিচার ঠিকমতো হচ্ছে না, সুতরাং তিনি যে জানেন না সে কথাটি বলবার আর সুযোগ থাকছে না। সুতরাং আদালতের কাছে এসে তিনি এই কথা বলবার সুযোগ আর থাকছে না বলে অ্যাডভোকেট তামিম তার একটা ব্রিফিংয়ে কথা বলেছেন। আমরা সেই প্রসঙ্গে আসবো। প্রিয় দর্শক, ইসমানী মির্জা বসুবারাতিতে আমরা আবারও ফিরে আসবো। শেখ হাসিনার প্রত্যাবর্তন কীভাবে সম্ভব হয়, কূটনৈতিক, রাজনৈতিক, এখন প্রশ্ন আসছে আদালতের মাধ্যমে। আমাদের সাথে আলোচনা রয়েছেন কর্নেল আব্দুল বাতেন, মাননীয় সংসদ সদস্য, রয়েছেন সাংবাদিক জনাব খালিল আনোয়ার। আমরা দুজনকে নিয়ে একই আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ইসমানী মির্জা বসুবারাতিতে আমরা আবারও ফিরে এসেছি। কথা বলছিলাম হাসিনার প্রত্যাবর্তন কূটনৈতিক না রাজনৈতিক। এখন আলোচনায় আসছে সেটি আসলে যদি আদালতের মাধ্যমে, ভারতের আদালতের মাধ্যমে হতে যায়, সেটি আসলে কতখানি বাংলাদেশের যে প্রত্যাশা সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা যত দ্রুত সম্ভব সেই জায়গায় বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা সে আলোচনা আমরা করছিলাম। আমি একটা প্রশ্ন তুলে রেখেছিলাম যে যিনি অভিযুক্ত হন তিনি কিন্তু দেশে ফিরে এসে বলতে পারেন, বলতে চান যে আমি কিন্তু জানতাম না যে আমার বিচার হয়েছে। তো শেখ হাসিনার প্রশ্নে সেই জায়গাটা বলবার সুযোগ আছে কিনা আমি আলোচনাটা আপনার কাছে তুলে রাখছিলাম, যে তিনি বলতে পারেন কিনা যে আমি তো এই বিচার হয়ে গেল, আমার জানা ছিল না, আমি আদালতে হাজির হতে পারিনি, আমি জানতে পারিনি, নোটিশ পাইনি, সে কথাটা কি বলবার সুযোগ আছে কিনা? এটা আমার পক্ষ থেকে দুটো উত্তর আছে। একটা হলো যে উনি যদি না জানেন, না জেনে যদি আসেন, আসুক, সেটাও আমরা ওয়েলকাম করি। আচ্ছা, উনি আসুক, এসে ওনার মতে যদি সুযোগ থেকে থাকে বলার তাহলে উনি বলুক। যদিও আমরা সকলেই জানি সেই সুযোগটি নেই, থাকার কথা না, কেননা উনি এ যাবৎকালে অনেকবারই বিভিন্ন সময় তার যে বক্তব্য দিয়েছেন, অডিও বক্তব্য দিয়েছেন, বক্তব্যে তিনি বিচার প্রসঙ্গে মন্তব্য করেছেন, সেগুলো নিশ্চয়ই সরকারের কাছে সংরক্ষিত আছে। কাজেই উনি এগুলো মনে হয় বলার জন্য বলতেছে। তবে হ্যাঁ, এটাকে উনি বিশ্বাস করে যদি চলে আসে, সি ইজ ওয়েলকাম। উনি তো আসতে চাচ্ছেন এবং উনি আসার পরিকল্পনা নিয়েই তো বিভিন্ন সময় বিভিন্ন অস্থিরতার সৃষ্টি হচ্ছে। তার যারা লোকজন আছে এখানে, ইভিন যারা ভারতে আছে, তারাও বিভিন্নভাবে আমরা শুনি যে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করে, তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। ভারতে আছে, ভারতের বাইরে যারা আছে তারাও সংগঠিত হওয়ার চেষ্টা করে, এবং দেশের মধ্যেও যারা আছে তারাও তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। ঝটিকা মিছিল বের করেছে তাদের নিষিদ্ধ ছাত্র সংগঠন থেকে। তো তারা যদি আসতে চায় আসুক, দেশের মানুষ তো প্রস্তুত আছে তাকে ওয়েলকাম করার জন্য। যে এখানে আরেকটা প্রসঙ্গে আসি। এখানে একটা বিষয় খুব আশ্চর্যজনক মানুষের কাছে প্রশ্ন দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে যে আমরা 3 তারিখের পর থেকে বা 5ই আগস্টের পর থেকে বা আগ পর থেকে মুজিব পরিবারের কোনো সদস্যই কিন্তু দেশে আর পাওয়া যায়নি। এখন এটি কিভাবে তারা চলে গেল, কারা নিয়ে গেল? দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের যে সাধারণ যারা আওয়ামী প্রেমী রয়েছেন তারা কিন্তু অনেকেই বিপদগ্রস্ত আছেন। তারা অনেকেই হয়তো আওয়ামী লীগ সমর্থন করেন, কিন্তু তারা সেই অর্থে জানতেনই না আসলে কীভাবে কী হয়ে যাচ্ছে। তো এই যে মুজিব পরিবারের সদস্যদেরকে সেফ করে ফেলা, নিজে সেফ হয়ে যাওয়া, কিন্তু যে সাধারণ যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে বিপদগ্রস্ত করাটা কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মধ্যে কিন্তু এই প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন চিন্তা করছেন, যারা রাজনীতিতে হয়তো অংশগ্রহণ করতে চায়, তারা সরকার বা বিরোধী দলে যাওয়ার জন্য কিন্তু আশাবাদও পোষণ করছেন। তো এই যে অবস্থাটা, যে সাধারণ মানুষের চিন্তা ভাবনা না করে, নেতাকর্মীদের চিন্তা ভাবনা না করে নিজে এবং নিজের পরিবারের সদস্যদের চলে যাওয়াটাকে, সেই জায়গাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করেন? দেখেন, শেখ হাসিনা এটা জানতেন। সরকার প্রধান হিসেবে তার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল, প্রতিনিয়ত গোয়েন্দা রিপোর্ট আসতো, এবং গোয়েন্দা রিপোর্ট আসতো এবং 14 দলের নেতাদের সঙ্গে
তিনি পরামর্শ করতেন। আমরা জানি তিনি 2 বা 3 তারিখে সারাদিন দেশের বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে পরামর্শ করেছেন, মতামত নিয়েছেন যে এখন কি করণীয়। অধিকাংশর পক্ষ থেকে মতামত এসেছিল বল প্রয়োগের। তো তিনি জানতেন যে শেষ সময় চলে এসছে, শেষ সময় চলে আসার জন্য তার আত্মীয় স্বজনদেরকে তিনি সরিয়ে দিয়েছিলেন। তার নিজের ব্যাপারে ভারতের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আগে থেকেই, যে ভারত যে কোনো মূল্যেই তাকে এখান থেকে রেস্কিউ করবে। এবং সে ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা তো আমরা জানি। পুলিশ তো এক পায়ের উপরে খাড়া হয়েছিল তাকে রক্ষা করার জন্য। সেনাবাহিনী প্রধান তিনি তার ভূমিকা শেষ পর্যন্ত জাতি সেটা নিয়ে প্রশংসাই করেছে যে তিনি অন্ততপক্ষে একটা বড় ধরনের দুর্যোগ থেকে জাতিকে রক্ষা করতেন। কিন্তু 3 তারিখের আগ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরাও তো মারণাস্ত্র দিয়ে গুলি চালিয়েছে এবং সেনাবাহিনীর সদস্যের হাতেও তো মানুষ নিহত হয়েছে। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা যে খুবই নাজুক ছিল এটা তো শেখ হাসিনা জানতেন। এ প্রসঙ্গে একটা কথা বলি, ওই 5 তারিখ আমি আমাদের মসজিদে 1:15 জামাত শুরু হয়। আচ্ছা, 5 মিনিট আগে আমি আমার অফিস থেকে উঠে মসজিদ দিকে যাচ্ছি। ডিওএইচএস হ্যাঁ, ডিওএইচএস। ওই সময় একজন আওয়ামী লীগের নেতা ফোন করেছে আমার কাছে, তো ভাই খবর কি? আমি শুধু বললাম যে উনি তো নাই। সে চমকে উঠল, কি আফা চলে গেছে? জাস্ট এইভাবে আফা চলে গেছে বলে আর কোনো কথা, উনি মানে কে কোনো কথা জিজ্ঞেস না করে উনি জাস্ট কলটা কেটে দিলেন। দিয়ে তার মানে হয়তো উনি আত্মরক্ষার জন্য কোথাও না কোথাও আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। আমরা একটা ইয়ারও তো এই শেখ রেহানার একটা কল আছে সালমান রহমানের সঙ্গে, সেখানেও কিন্তু একটা সিগন্যাল আছে যে আগে কাউকে উনি তেমন কোনো সিগন্যাল দেননি, অথচ তিনি কিন্তু এটা ধারণা করেছিলেন যে পরিস্থিতিটা এরকম হবে। কারণ তার সব কিছু আত্মীয় স্বজন শুধু নয়, তার যেটা বলা হয় তার যে সহায় সম্পদ সেগুলো তিনি নিয়ে চলে গেছেন। এবং এটা তো দেশের মানুষের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বিশেষ করে তার দলের লোকদের সঙ্গে। এবং তার দলের লোকেরা তো অনেক আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল। যদিও ওই সময় ক্ষয়ক্ষতি তেমন একটা হয় নাই, তার অনেক কারণ আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা আছে। এর বাইরে যেটা সবচেয়ে বড় কারণ সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং এবং লেনদেন। এর মধ্য দিয়ে তারা আত্মরক্ষা করে কোনোভাবে পার্শ্ববর্তী দেশে যেতে সক্ষম হয়েছে। তারা বর্ডার দিয়ে বা যে কোনোভাবেই হোক, কোনো না কোনোভাবে কারো বাসায় কিছুদিন, এটা একটা তো আমরা জানি, অফিসিয়ালি জানি যে 600 কতজনকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল। যদিও সকলকে ঢাকা সেনানিবাসে হয়তো নয়, দেশের বিভিন্ন সেনানিবাসে তারা কোনোভাবে ছিল ছত্রছায়া। এবং পরবর্তীকালে তো তাদের আর কোনো, আমরা শুধু ওইটুকুই জানলাম যে তারা আছে, তো পরে কোথায় গেল এটা নিয়ে তো আর জানা গেল না, আর কিছু জানা যায়নি। যদিও এটা নিয়ে একটা প্রশ্ন আছে দেশবাসীর মনের মধ্যে যে তারা কোথায় গেল, এর জন্য কে দায়ী, কেন তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, প্রশ্ন একদিন তো উঠতেই পারে। নিশ্চয়ই। মিস্টার খায়রুল আনোয়ার, আমরা যে আলোচনার প্রসঙ্গ বলছিলাম, আসলে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ কিন্তু দেশে রয়ে গেছে এবং তারা কিন্তু যেভাবে হোক তারা মামলা মোকদ্দমার শিকার হয়ে নানাভাবে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এই যে অবস্থাটা, আমরা এরশাদও কিন্তু বাংলাদেশে স্বৈরাচার হিসেবে তিনি জেলে গিয়েছেন, জেল থেকে নির্বাচন করেছেন। এবং আমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেছি যে 11 সরকারের সময় তাকে প্রচণ্ড রকম চাপ দেওয়া হয়েছিল এবং সেই সরকারের যে মূল পরিকল্পনা ছিল তারা হচ্ছে যে কোনোভাবেই হোক যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে তারা নির্বাচিত করে নিয়ে আসবেন। কিন্তু সেই চাপের মধ্যেও কিন্তু বেগম খালেদা জিয়া দেশ ছাড়েননি। ইভেন আওয়ামী লীগের এই 15 বছরের শাসনের সময় কিন্তু খালেদা জিয়ার জন্য অপশন ছিল তিনি যদি বিদেশ চলে যেতে চান বিদেশ চলে যাবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে তিনি জেলে গিয়েছেন, জেলে গিয়ে তিনি চিকিৎসা বঞ্চিত হয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন বিনা চিকিৎসায়। সে অবস্থায় পরিবার পরিজনকে সেভ করে দিয়ে চলে যাওয়ার বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? তো বাদল ভাই বললেন আসলে যে, এবং এই ক্ষেত্রে যেটা সবচেয়ে দুঃখজনক বিষয় মানে তাদের দলের নেতাকর্মীদের জন্য, যে পরিবারে কিন্তু কেউ নেই। হ্যাঁ, মন্ত্রিসভাদের অনেকে চলে গেছে কিন্তু কেউ তো আছে, যেমন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, এরকম আরও কয়েকজন, কিন্তু পলক, এরকম আরও অনেকে আছে। কিন্তু ওরা পরিবারে
একটি সদস্য, একজন সদস্য আপনি বলতে পারবেন না যে দেশে আছে, তার মানে কি কোনো না কোনোভাবে তাদেরকে সংকেত দেওয়া হয়েছিল, সিগন্যাল দিয়েছে। যার জন্য তারা চলে গেছে, নিরাপদে চলে গেছে। আগেই হয়তো অধিকাংশ চলে গেছে, যখন ঘটনা ঘটছিল তখনই তারা হয়তো আরো অনুমান করতে পারছে, অথবা যে ঠিক আছে পতন না হলেও আমরা নিরাপদে যে থাকি, অথবা ওনার দিক থেকে হয়তো বলেছে ঠিক আছে তোমরা নিরাপদ আশ্রয় নাও, চলে যাও। তো এখন এই যে হাজার হাজার নেতাকর্মীকে উনি বিপদের মুখে ঠেলে দিয়ে তাদের চলে গেলেন, এটা তো নেতাকর্মীরা, যেটা আপনি বললেন যে তারা তো সেটা এক ধরনের সাফার করতেছে, বিভিন্ন ধরনের মামলার শিকার হচ্ছেন, এবং এর ভিতরে আছে নিরীহ অনেকে থাকতে পারে। কারণ 15 বছরে যে ধরনের শেষের দিক দিয়ে যে ধরনের অত্যাচার নিপীড়ন চলেছে, তো সেই পরিপ্রেক্ষিতে অনেকের ভিতরে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তাৎক্ষণিকভাবে হয়েছে 5ই আগস্টের পরে, যদিও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি আর কি। তো এটা কর্মীরা এখন হয়তো রিয়েলাইজ করে যে আমাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে ওনার পরিবারের কোনো সদস্য যদি গ্রেপ্তার হতেন, তারপর তাদের একটা সান্ত্বনা থাকতে হতো যে না, হ্যাঁ ওনাদের নেত্রীর তো দেশে ছিল, গ্রেপ্তার হয়েছে, তো একজনই কিন্তু নাই। সেই হিসেবে নিশ্চয়ই তাদের ভিতরে ক্ষোভ প্রতিক্রিয়া থাকাটাই স্বাভাবিক, এবং সেটা তৈরি হচ্ছে তাদের ভিতরে। জি, কর্নেল আব্দুল বাতেন, আমরা আরেকটা বিষয় আসি। বিশ্লেষকরা দুই এক জায়গায় বলছেন, আমি প্রথম আলো সহ কয়েকটা পত্রিকায় দেখেছি, তারা বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন যেভাবে দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যেটা আপনি খানিক আগে বলছিলেন যে শেখ হাসিনা এবং ভারতের ব্যক্তিগত যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের কারণের জন্য কিন্তু আজকে বাংলাদেশ ভারতের যে জনগণ টু জনগণ, পিপল টু পিপল, সেই সম্পর্কই গড়ে তোলা সম্ভব হয়নি। এখন বড় বাধা যেটি হচ্ছে গিয়ে শেখ হাসিনা, যেটি ভারতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে আমরা দেখেছি যে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে যে কোনোভাবেই শেখ হাসিনার ট্রাম্প কার্ড ব্যবহার করবেন, আবার বন্ধুত্বের কথা বলবেন, এই দুটি জিনিস কিন্তু হতে দেওয়া যাবে না। আপনি এই যে, আমি এক ধরনের গলার কাটাই বলতে পারি যে শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা কিনা বা বড় বাধা কিনা, আবার শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশে নানা রকমভাবে নৈরাজ্য সৃষ্টির কথা বলা, বাংলাদেশে সীমান্ত উত্তেজনা তৈরি করা, সীমান্ত হত্যা করা, বা তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তিকে এক ধরনের পিছিয়ে দেওয়া বা না করার পায়তারা করা, সেই অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, আন্তর্জাতিক রাজনীতির নিয়ম হচ্ছে সম্পর্ক হবে রাষ্ট্রের সঙ্গে, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের, এক রাষ্ট্রের জনগণের সঙ্গে আরেক রাষ্ট্রের জনগণের। এখানে কোনো দল বা পরিবার বা কোনো ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি হওয়া উচিত না, বা সম্পর্ক হওয়া উচিত না। তো আমরা, এটা বহুল আলোচিত বিষয়, বহুবার বলা হয়েছে ভারত প্রসঙ্গে যে ভারতের উচিত বাংলাদেশের জনগণের স্বার্থ চিন্তা করা। ব্যক্তির তুলনায় বা একটা পরিবারের তুলনায় বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখা, কিন্তু সেটা কিন্তু ভারত অতীতে করে নাই। না করার কারণে এই যে এখন ভারতের প্রতি এদেশের মানুষের যে অনাস্থা, এবং শেষ পর্যন্ত ভারত তাদেরকে আশ্রয় দিল, সেটা তো ওই কারণেই যে শেখ হাসিনার প্রতি তাদের অতিমাত্রায় দুর্বলতা বা অতিমাত্রায় পক্ষপাতিত্ব, মানে এরকম একটা ম্যাসাকারের পর, যার সরাসরি নির্দেশে, কিন্তু আন্দাজ অনুমানের কথা নয়, এভিডেন্স আছে, তার ভয়েস আছে, তিনি নির্দেশ দিচ্ছেন মারণাস্ত্র ব্যবহার করার জন্য, যেখানে পুলিশের কাছে 7.62 mm রাইফেল যাওয়ার কথা নয়, সেটাও গেছে পুলিশের কাছে। সেটা কার কাছে থাকে? সেটা ধার কথা, সে তো সেনাবাহিনীর অস্ত্র। আচ্ছা, ও, সেটা তো স্বয়ংক্রিয় অস্ত্র, সেনাবাহিনীর অস্ত্র, সেটা তো ওদের কাছে যাওয়ার কথা নয়, কিন্তু সেটা ওদের কাছে গেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো ভারত সব জানতো। এখানে আমি ওই জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে প্রতিবেদনটার আর দু একটা পয়েন্টের কথা বলি। এক তো হলো যে 78% মৃত্যু হয়েছে সরাসরি গুলিতে, এবং মৃত ব্যক্তিদের অধিকাংশ হচ্ছে তরুণ এবং শিশু পর্যন্ত আছে, এবং এটা মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টিতে আমরা সাধারণত শিশু, তরুণ বা মহিলা, তাদেরকে আমরা একটু বেশি মানে একটু বিবেচ্য বিষয় হিসাবে, সেন্সিটিভ বিষয় হিসাবে গ্রহণ করা হয়। তো এই ধরনের অপরাধ যেখানে, এবং নিরস্ত্র জনগণ, তাদের হাতে কী ছিল? বড় যে ইটের টুকরা ছিল, অথবা রাস্তায় যা পাওয়া যায় এইরকম কিছু ছিল। তারা তো কোথাও একটা ভিডিও নাই, বা একটা ছবি নাই,
যে এই ছাত্রদের কারো হাতে অস্ত্র ছিল বা জনগণের কারো হাতে কোনো অস্ত্র ছিল বা কোনো মারণাস্ত্র ছিল, তার বিপক্ষে দাঁড়িয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে বাহিনীর হাতে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যারা দায়িত্ব পালিত হয়, তারা সরাসরি এই সাধারণ মানুষকে মেরেছে, তরুণদেরকে মেরেছে। এবং কিভাবে যে মেরেছে আমরা অনেক দৃশ্য দেখেছি, যে একটা ছেলে, একটা আহত ছেলেকে এই পুলিশের 50 গজ দূর থেকে টেনে আনতেছে। তার ধারণা ছিল হয়তো যেহেতু ওই ছেলেটা আহত, তাকে আমি আনতে যাচ্ছি, এইখানে বাধা দেবে না। কিন্তু আমরা দেখি যে একটা পুলিশ খুব শান্তভাবে সামনে এগিয়ে এসে ওই ছেলেটাকেও গুলি করে দিল। অন্য ছেলেটাকে? হ্যাঁ, অন্য ছেলেটাকে গুলি করে দিল। এরকম একটা দৃশ্য, একটা ছবি আছে, খুবই হৃদয় বিদারক দৃশ্য আছে অনেক। তো এরকম যেখানে মানবতা বিরোধী অপরাধের গ্র্যাভিটি, সেখানে ভারত যদি এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ বা ইতিহাসের যে গতি প্রকৃতি সম্পর্কে সম্ভবত তাদের ধারণা নাই, বা থাকলেও তারা সেটাকে তাদের শক্তির জোরে অথবা তারা বড় প্রতিবেশী হিসাবে তারা সেটাকে উপেক্ষা করছে। আমার মনে হয় এটা উপেক্ষা করা তাদের ঠিক হবে না। এই ট্রাম্প কার্ড খেলে খুব একটা সুবিধা করা যাবে না, এইটা দিয়ে দেশের মানুষকে সান্ত্বনা দেওয়া যাবে না জন্য এর গুরুত্বটা সরকারও বোঝে, এই জন্য সরকার এটা নিয়ে মন্তব্য করেছে। জি, মিস্টার খায়রুল আলম, আমরা এই যে কর্নেল বাতেন স্যার অনেক একটা গুরুত্বপূর্ণ হত্যার কথা বললেন, যে যিনি আহত হয়েছেন তাকে উদ্ধার করবার জন্য টেনে যিনি আনতে যাচ্ছেন, ঠান্ডা মাথায় একজন পুলিশের সদস্য সে বাকি জনকে গুলি করে হত্যা করলো। নিশ্চয় আপনার মনে আছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল স্যার, গুলি করে একজন কিন্তু মারা যায়, বাকিরা যায় না। এটি তো অবস্থা উদাহরণ বোঝা গেল। আশুলিয়াতে সেখানে 6 জনকে হত্যার পরে সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর ইয়ামিন নাকি নাম ছেলেটা, এপিসি থেকে ফেলে দিল, তখন কিন্তু তার জীবন যায় নাই, তাকে ফেলে দিয়ে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে। নৃশংস তো, এটার মানে বলার মতো না যে ধরনের ঘটনা ঘটিয়েছে। আর যে বললো শিশু, প্রায় 50-এর উপর শিশু কিন্তু মারা গিয়েছে। এখন যেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর, এবং সফরের কিন্তু মোটামুটিভাবে একটা হয়তো প্ল্যান ছিল, তিনি হয়তো যাবেন, কিন্তু সেই সফরটাও কিন্তু এখন এক ধরনের ঝুলে যাওয়ার প্রক্রিয়া রয়েছে। জানি না ভারতের পক্ষ থেকে তারা স্পষ্টভাবে পরিবেশ তৈরি করার কথা বলা হচ্ছে, যদি পরিবেশ তৈরি করা হয়। আপনি এই সফরের আসলে বিষয়টাকে কীভাবে দেখেন? গতকালকে তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে আপডেটে, এবং ভিতরে ভিতরে আলোচনা চলছিল। বিশেষ করে ভারতের এখানে যে হাই কমিশনার নতুন আসছেন আর কি, মন্ত্রীর পদমর্যাদায়, দীনেশ ত্রিবেদী, উনি কিন্তু বেশ ছুটাছুটি করেছেন। প্রধানমন্ত্রীর সাথে যেদিনকে সাক্ষাৎ করেছেন, ওদিনই কিন্তু উনি সন্ধ্যায় দিল্লি চলে গিয়েছেন। এবং তখন রাজনৈতিক মহলে একটা জল্পনা কল্পনা এখানে ছিল যে এর আগে ভারতের যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, উনি এখানে এসেছিলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, বিভিন্নভাবে বৈঠক করেছেন। এর পিছনে অনেক ধারণা করছিল যে একটা সম্পর্ককে স্বাভাবিক করার একটা বিষয় ছিল। আর প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে ভারত প্রথমে কিন্তু আমন্ত্রণ চেয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্সে যোগদান করার জন্য, কিন্তু পরে আকস্মিকভাবে দেখালো না, বাংলাদেশ এই ইয়েতে সম্মেলনে যাবে না। তখন এটাকে দ্বিপাক্ষিক সফর বা সরকারি সফর হিসাবে উদ্যোগ নেওয়া হয় আর কি, যার জন্য দীনেশ ত্রিবেদী এইভাবে ছোটাছুটি করেছে। কিন্তু আকস্মিকভাবে 5ই আগস্টের শেখ হাসিনার মিট দ্য প্রেস পরিস্থিতিকে পাল্টিয়ে দেয় আর কি। তো কালকে যে ব্রিফিং করেছে সেখানে যেটা বোঝা যায় পত্রপত্রিকার খবরে, যে একটি বিষয় ভারতের থেকে যেটা পাওয়া গেছে ইঙ্গিত, যে ওসমান হাদির হত্যাকারী তাকে হয়তো হস্তান্তর করার বিষয়টা তারা ভেবে দেখছে আর কি। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে যে খবর, যে ভারতীয় আদালতে এই বিষয়টা যাবে আর কি। তো এখন সেই ক্ষেত্রে আমার মনে হয় ঠিক এই মুহূর্তে সফরের আশু সম্ভাবনা আছে এরকম আমার কাছে মনে হয় না আর কি। হয়তো তৎপরতা চলবে বিভিন্নভাবে, এখন তৎপরতা বিভিন্নভাবে কূটনৈতিক অন্তরালে অনেক ঘটনা ঘটে, অন্তরালেও তৎপরতা চলে। তো এখন আমরা মনে হয় যে সহসাই সফর হবে, এটা মনে করার কোনো কারণ নেই। কূটনৈতিক টানাপোড়েন বাড়বে কিনা, বিষয়টা হলো কি, ভারতের এমনি আর কতগুলো বিষয়কে আপনি খেয়াল করে দেখবেন, সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে কিছু মানে গ্রাউন্ড ওয়ার্ক যদি বলতে চান আপনি, সেটা তো ভারত দিক থেকে দেখা যাচ্ছে না। আপনি দেখবেন গত কয়েক মাস থেকে লাগাতারভাবে সীমান্তে পুশিনের চেষ্টা চলছে, লাগাতারভাবে। 5 জন 10 জন 50 জনকে প্রতিদিন ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরে পশ্চিমবঙ্গে যে নির্বাচন, সেখানে নির্বাচনে কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে, সেখানে যে মুখ্যমন্ত্রী সে যে ধরনের বক্তব্য, শুভেন্দু অধিকারী যে ধরনের বক্তব্য দিয়েছে, সেটা সম্পর্ক স্বাভাবিক করার, ভারত সরকার বলতে পারে তো
আমার পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, এটা তার মমতার সরকার না, তাই না? তো সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার সেটা কিন্তু ভারতের দিক থেকে সেই উদারভাবে কিন্তু প্রথম দিকে একটু মনে হয়েছিল মানে আপনার পররাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে শোক বার্তা নিয়ে, তারপরে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের স্পিকার ওম বিড়লার আশা, কিন্তু তার পরবর্তীকালে তারা সেই জিনিসটা ধারাবাহিকতা তারা রক্ষা করেনি কিন্তু। তারা বিভিন্নভাবে শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে যেমন তারা পরস্পর বিরোধী অবস্থান ঘোষণা করেছে এক এক সময় এক এক রকম বিভিন্ন কথার মাস পেশ দিয়ে, আবার এই যে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপর পুশিনের চেষ্টা এবং আপনার অন্যান্য অনেকগুলো বিষয় আছে যেগুলোর সাথে তারা ঠিক সেইভাবে কোনো মানে জেস্টার বলতে যেটা সেটা কিন্তু তারা দেখায়নি কিন্তু। এবং সর্বশেষ এই 5ই আগস্টে এটাকে কিন্তু বাংলাদেশের মানুষ, উনি বাতান ভাই বললেন যে শুধু সরকারি বিষয় না কিন্তু এটা সাধারণ সবাই তারা চাই প্রত্যাবর্তনটা হোক। সেখানে একটা মিট দ্য প্রেস, যেটা আপনাকে বললাম যে খালেদা জিয়ার যিনি আইনজীবী আসতে চেয়েছিলেন তাকে সেখানে একটা প্রেস ব্রিফিং করতে দেওয়া হয়নি, কিন্তু সেখানে তো দিল্লির থেকে সেই প্রেস ব্যবহার করতে দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে। এখন বলে আমরা সেটা অনুমোদন করি না, সেটার সাথে আমাদের সম্পর্ক, এটা তো তাদের আশ্রয় তো আছে, তাই না? তো সেটার এন্ডোর্সমেন্ট ছাড়া কি তারা উনি কি এটা করতে পারেন? তো সেক্ষেত্রে আমার মনে হয় আসু এই সফরটা হওয়ার সম্ভাবনা আমি কোনো দেখছি না। স্যার, একটা ছোট্ট প্রশ্ন করে অল্প কয়েক মিনিট পর আমরা বিরতি যাবো। সেটা হচ্ছে যে ভারতের কিন্তু যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা বলেন, দু একজন মুখ্যমন্ত্রী সহ অনেকেই কিন্তু এক বলেন তারা এখনো শেখ হাসিনা নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে। সেও তো তাই বলে। হ্যাঁ, সে তো মনে হয় এই ধরনের কথা বলেছিল সে মানে যে কি? আমরা শেখ হাসিনাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা এয়ারপোর্টে চলে আসবে, আচ্ছা। মানে এই ধরনের কথাবার্তা বলেছিল। সে তো খুব উচ্ছৃঙ্খল কথাবার্তা এটা কার বলেছে। কথা বলছেন? এটা শুভেন্দু অধিকারী আচ্ছা, হ্যাঁ, এই ধরনের কথা বলেছিল আর কি। এখানে আরেকটা বিষয়, জাস্ট একটা পয়েন্ট আমি যোগ করি আগের প্রসঙ্গে, সেটা হলো যে বর্তমান সরকার এই ঝুঁকিটা আমার মনে হয় এই শেখ হাসিনার বিষয়টা একদম আনসেটেল রেখে ওসমান হাদির বিষয়ে কোনো অগ্রগতি হওয়া ছাড়া সফর করার ঝুঁকি হয়তো নেবে না বা নেওয়া উচিত না। সরকার কিন্তু এমনিতেই জুলাই সনদ নিয়ে সাধারণ মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন। সরকার যতই বলুক যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, সরকার যতই বলুক আমরা তো নোট অফ ডিসেন্ট আগে দিয়েছিলাম, এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় এই জন্য যে যেটা মানুষের প্রাণের আকাঙ্ক্ষা সেসব জায়গায় আপনি কেন নোট অফ ডিসেন্ট দেবেন কেন আপনারা? তার মানে মানুষের আকাঙ্ক্ষা বোঝা সত্ত্বেও আপনারা সেটাকে গুরুত্ব দেননি। এইরকম একটা মানে প্রশ্নবিদ্ধ সিচুয়েশনে সরকার আবার যে ওই জুলাই সনদের ব্যাপারে যেমন সব মানুষ এক, ভারতের সঙ্গে যে সম্পর্ক সে ব্যাপারেও কিন্তু সব মানুষ এক, দুটোই এই সরকারের কাছে আমি মনে করি সেন্সিটিভ ইস্যু। পাশাপাশি এরকম একটা ঝুঁকি নেওয়া ঠিক হবে না যদি সঠিক পরামর্শ যায় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের কাছে তো কখনো কোনো মনে হয় কিছু কিছু ক্ষেত্রে যে তার আশপাশে যারা আছেন তারা তাকে কতটুকু সঠিকভাবে গাইড করছেন, সঠিক পরামর্শ দিতে পারছেন কিনা। জি দর্শক, আমরা একটা শেষ বিরতি নিতে চাই। আমাদের সাথে আজকে যে আলোচনা হাসিনার প্রত্যাবর্তন কূটনৈতিক না রাজনৈতিক, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমরা অনেক আলোচনায় যুক্ত হয়েছি। ভারতের অনেকেই দু একজন তারা বলবার চেষ্টা করেন শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী আছেন, তাকে নিয়ে দেশে ফিরে আসবেন। তবে আমাদের আজকে চিফ প্রসিকিউটর বলছেন যে তিনি দণ্ডিত আসামি, তিনি তার চলে আসার বিষয়টি তারা হয়তো অপেক্ষায় আছেন, সরকার অপেক্ষায় আছেন, দেশের জনগণ অপেক্ষায় আছেন। দেশের প্রচলিত আইন রয়েছে, বিধিবিধান রয়েছে, সব বিধিবিধানে যেভাবে বাংলাদেশে ইতিপূর্বে স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশে যে আইন যে শাসন ব্যবস্থা চলেছে নিশ্চয়ই সেই ব্যবস্থার মধ্যে দিয়ে বিচার হবে। তবে এই সংবেদনশীল যে বিষয়টি সেটি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কূটনৈতিক না রাজনৈতিক নাকি আদালতের মাধ্যমে, সেই বিষয়টি কিন্তু জরুরিভাবে নিষ্পত্তি হওয়া দরকার। ভারতকে সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। আমরা এই কথা বলে আমরা আবার একটা ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন, রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব খায়রুল আনোয়ার মুকুল। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবার আমাদের আলোচনায় এসেছি। আমাদের সাথে ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন রয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব খায়রুল আনোয়ার। আমি কর্নেল আব্দুল বাতেন স্যার, আপনার কাছে যেটি আসি সেটা হচ্ছে আসলে সংকটের একটা উত্তরণ দরকার। আমরা জুলাই ঐক্য নিয়ে কিন্তু একটা ফাটলের অবস্থা আমরা দেখতে পেয়েছি। আমরা বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, কিন্তু এই ঐক্যের ফাটল কিন্তু কারোর জন্যই কিন্তু শুভকর নয়। এটি নয় সরকারের জন্য, নয় বিরোধী দলের জন্য, নয় তরুণদের দলের জন্য।
তো আজকে যদি এই সরকার এবং বিরোধী দলের মধ্যে পরস্পর বিরোধী ধরনের অবস্থান থাকে, তাহলে কিন্তু এই যে ফ্যাসিস্টদের কিন্তু মাথা উঁচু করে দাঁড়াবার একটা সুযোগ তৈরি হয়ে যেতে পারে। আমরা একেবারে খুব সিম্পলি, আপনি একজন প্রবীণ ব্যক্তিত্ব, নবীন রাজনীতিবিদ, আপনি শিক্ষক ছিলেন, শিক্ষকতা করেছেন, এবং আপনার অনেক শিক্ষার্থীরা সারা দেশ বিদেশে খুব ভালো অবস্থানে রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আলম গার্লস কলেজে আপনি আপনার কর্মজীবনের সর্বশেষ যে প্রিন্সিপাল হিসেবে আপনার দায়িত্ব পালন করেছেন। আমরা কোনো বিরোধ নয়, আমরা ছোটোখাটো ভুল ত্রুটি এড়িয়ে কীভাবে এই জুলাই ঐক্যকে ধরে রাখতে পারি? আচ্ছা, এখানে একটা পিছনের প্রসঙ্গ বলি, সেটা হলো যে আমরা সকলেই জানি যে দীর্ঘ প্রায় 7 মাস ধরে এই জুলাই মানে ঐক্য প্রক্রিয়াটা মানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এবং আমার জানা মতে দেশের সব ধরনের বরেণ্য ব্যক্তিবর্গকে একত্রিত করে, অতীতে কিন্তু এরকম দেখা যায়নি, করে তাদের কাছে বিভিন্ন কমিটির মাধ্যমে বিভিন্ন সুপারিশ গ্রহণ করে যে ঐক্য প্রক্রিয়াটা গঠন করা হয়েছিল বা উদ্যোগটা ছিল, সেটা তো পরিপূর্ণ সফল হয় নাই। এটা শুধু একা আমি বিএনপির কথা বলবো না, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলও নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু দু একটা বিষয় ছিল, একেবারে সুশাসনের যে বিষয়টা আমাদের কিন্তু চাওয়াই ছিল, যদি এক বাক্যে একটা চাওয়ার কথা বলা হয়, যেমন আমরা বলতাম বৈষম্যহীন সমাজ, এটাকেই অন্য কথায় বললে এটা সুশাসন। একটা সমাজে সুশাসন কায়েম করতে গেলে যে সাংবিধানিক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে হবে, আমার ব্যক্তিগত একটা ধারণা ছিল অন্ততপক্ষে এই বিষয়গুলো নিয়ে আবার একটা এই বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো একটা সুরাহা বের করে আনা সম্ভব হবে। হয়তো এরা কিছু চাওয়া ছেড়ে দেবে, ওনাদের কিছুটা, যেমন তারা একটা জিনিস অ্যাকসেপ্ট করে যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, এটা তাদের আপত্তি নেই। বাট আরও তো কিছু বিষয় ছিল, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া, দুর্নীতি দমন কমিশন নিয়োগ প্রক্রিয়া, এইসব বিষয় নিয়ে গত 6 মাস ধরে দেশে কোনো দুর্নীতি দমন কমিশন নাই। এই বিষয়ে কিন্তু আলোচনার সুযোগ ছিল, সেটা হয়নি। সেটা একটা আমাদের জন্য খারাপ দৃষ্টান্ত। আমি মনে করি এই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে ভারতকে একটা মেসেজ দেওয়া উচিত যে আমরা শেখ হাসিনার ইস্যুতে আমরা সকলে একমত, এরকম একটা মেসেজ দেওয়া উচিত ভারতকে। এবং এটা যদি সরকার করে, আমি মনে করি এটার মধ্য দিয়ে একটা কূটনৈতিক সাফল্য আসতে পারে। জি, আমি ছোটোখাটো প্রশ্ন চাই, যে নোট অফ ডিসেন্ট বা আপনি বলছেন 2-1টা পয়েন্টও তো অলরেডি বিএনপির পক্ষ থেকে রাজি হচ্ছে, আমরা আশা করি সব কিছুই নিয়ে একটা সমঝোতা হবে। কিন্তু আমরা দেখছি তরুণদের দলের 2-1জন যে কথাবার্তা বলে, সেগুলি কিন্তু অনেক মুরব্বীকেও কিন্তু খুব বেশি শ্রদ্ধা বা তাদেরকে কষ্ট দেয়। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, গত কয়েকদিন আগে আমি বিএনপির একজন যুগ্ম সচিবের সঙ্গে একটা টক শোতে উনি একটা শব্দ ব্যবহার করলেন, দ্বিচারিতা জামাত সম্পর্কে। আমি বললাম, ভাই, শব্দটা কিন্তু খারাপ শব্দ, এটা আমাদের লেভেলে টক শোতে ব্যবহার না করলেই হয়। রাজনীতিতে ঠিক আছে, এই ইস্যুতে এই কথা বললাম, পরবর্তীকালে কোনো এক সময় ভিন্ন একটা ইস্যুতে এই কথার সুর পরিবর্তন হতে পারে। রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। তো এই যে দ্বিচারিতা, কথায় কথায় বাটপার বলা, কথায় কথায় বিভিন্ন ধরনের, আমি হয়তো কারো নাম আমরা বলতে চাই না, কারা করে এগুলো, এই তরুণ প্রজন্মের মধ্যে আমি এটা সমর্থনও করি না। তারপরও বলতেছি যে তাদের মধ্যে অনেক তিক্ততা আছে, তারা অনেক বড় আশা নিয়ে, তারাই কিন্তু সবচেয়ে, যারা জীবিত আছে তারা এই অর্থে বেশি ক্ষতিগ্রস্ত, তার পার্শ্ববর্তী একজন কিন্তু গুলি খেয়ে মারা গেছে, যার ডেড বডিটা হয়তো সে কাঁধে করে সরিয়েছে। তো তাদের ক্ষোভটা এবং বয়সের কারণে তাদের প্রকাশভঙ্গিটা হয়তো বা সামাজিকভাবে অনেক ক্ষেত্রে আমরা গ্রহণ করতে পারি না। এটুকু বাদ দিয়ে যদি তারা রাজনীতি করতে পারে, আমি আশা করি তাদের মধ্যে এই পরিপক্কতা সময়ের ব্যবধানে আসবে। নিশ্চয়ই সেই পরিপক্কতা আসা দরকার, যাতে কোনোভাবে অন্যকে একেবারে অ্যাগ্রেসিভলি কোনো আঘাত না করাই উচিত। শেষ করতে চাই একেবারে শেষ বিশ্লেষণে, আমরা কয়েক মিনিটের বিশ্লেষণ যদি করি, সব মিলিয়ে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, তাকে আইনের মুখোমুখি করা, এবং যেটা বললাম জুলাই ঐক্যে যাতে ফাটল না ধরে, তারে ফ্যাসিস্ট শক্তি আবার একটা তো আলোচনা হলোই, প্রস্তাবন করা না করে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, উনি অনেক বলেছেন।
আর জুলাই ঐক্যের ফাটলের বিষয়টা হচ্ছে যে দুই পক্ষের উপর নির্ভর করে। হ্যাঁ, জুলাইয়ের যে মূল বিষয়গুলো ছিল সংস্কার বা অন্যান্য বিষয়, সব বিষয়ে সরকারি দল করতে পারবে, এখনই করতে পারবে সেটা ঠিক না, কিন্তু সরকারের অনেক ক্ষেত্রে আরেকটু আন্তরিকতা মনোযোগ দেওয়া উচিত আর কি। যেমন দীর্ঘ সময় হয়ে গেছে এখন পর্যন্ত মানবাধিকার কমিশন কিন্তু গঠন করা হয়নি, তথ্য কমিশন গঠন করা হয়নি, গুম কমিশনে যেটা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে পুলিশই তদন্ত করবে, কিন্তু বিষয়টা তো এরকমভাবে ছিল না, মানুষ প্রত্যাশা এটা কিন্তু ছিল না। তো এইভাবে কিন্তু অনেকগুলো বিষয় আছে যে আপনার এগুলা আমার মনে হয় সরকার দিক থেকে আরও মনোযোগী হওয়া, আরও সরকারকে এক্ষেত্রে উদ্যমী হতে হবে। কেন যেন মনে হচ্ছে এক ধরনের ধীরে চলো নীতি সরকার অবলম্বন করছে, অথচ এই বিষয়গুলো কিন্তু আলোচনার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা যদি দেখি সে বিষয়টা না হয়, আর জুলাই যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে বা জুলাই একটা চাইছে মানুষ পরিবর্তন হবে, হ্যাঁ, সামগ্রিকভাবে, কিন্তু সেই পরিবর্তনটা যদি আমরা দেখতে না পাই তো মানুষও তো হতাশ হবে। এমনি তো বিদ্যমান অনেক পরিস্থিতি সেটা নিয়ে আজকাল বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি জুলাইয়ের যে বিষয়গুলো ছিল সেখানে কিছু বিষয় মতভেদ থাকতে পারে, মূল বিষয় যেটা ছিল যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটা, এবং প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়ে বলেছেন, ওনার আন্তরিকতা আছে, কিন্তু আমার মনে হয় ওনার ক্যাবিনেটের অনেক সদস্য ঠিক সেইভাবে ওনার মতো অ্যাক্ট করছেন না কিন্তু। আপনি দেখবেন সামগ্রিকভাবে বিবেচনা করে আবার মন্ত্রিসভায় দেখা গেল একজন মন্ত্রীর কাছে 4টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এক মন্ত্রণালয়ে আবার 3জন মন্ত্রী আছে। তো এই সমস্ত ঘটনা আমার মনে হয় সমন্বয়ের অভাব আছে। আর বেসিক যে বিষয়গুলো ছিল আর কি, আপনার সুশাসন, সামাজিক একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা, তারপর ন্যায্যতা প্রতিষ্ঠা, তারপরে মানবাধিকার কমিশন, গুম কমিশন, এই বিষয়গুলোর উপর একটা স্বচ্ছতার প্রয়োজন আছে। সেটাকে সরকারকে সুস্পষ্ট পরিষ্কার করতে হবে, এবং যেভাবে ছিল জুলাই সনদে যে বিএনপি তো সেখানে স্বাক্ষর করেছে সেইভাবে যাতে হয়, সেটা প্রতিফলন যাতে ঘটে, সেটা তাদেরকে আমার মনে হয় সে মনোযোগে দিতে হবে তাদেরকে এক্ষেত্রে। দর্শক, আমরা শেষ করছি এবং আলোচনা শেষ পর্যন্ত আমরা আবারও প্রত্যাশা করি দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র আরও শক্তিশালী হোক, অধিক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং জুলাই ঐক্যে যাতে কোনোভাবেই ফাটল না ধরে সেটি কিন্তু আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। হাসিনার প্রত্যাবর্তন কূটনৈতিক ভাবেই হোক, রাজনৈতিকভাবেই হোক, যে কোনোভাবে হোক বাংলাদেশে তার প্রত্যাবর্তন হবার খুব দরকার। মানুষের আকাঙ্ক্ষা যেটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, স্বচ্ছতার মধ্যে দিয়ে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদের আত্মার যে মাগফিরাত সেটির জন্যও কিন্তু আমরা মনে করি যে জুলাই হত্যার বিচার হওয়া দরকার। তো দর্শক, ইসমাইল মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আমাদের আজকে যে আয়োজনের অতিথি মাননীয় সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এবং সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার, আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।